নিধি, তুমি এত রাতে ফোনের মধ্যে ডুবে আছো কেন? আমি একটু পার্সোনাল ভিডিও দেখছি। কেন, কিছু কি বলবে? স্বামী পাশে থাকার পরেও পার্সোনাল ভিডিও দেখার কি প্রয়োজন আছে? অনেক প্রয়োজন আছে। স্বামী দিয়ে কি আর সব কিছু হয়? সব কিছু স্বামী দিয়ে হয় না মানে? আমি ঠিক তোমার কথাটা বুঝতে পারলাম না। না বোঝার মতো আমি কি কিছু বলেছি? যদি বুঝতে সমস্যা হয় তবে চুপ করে ভাবতে থাকো, আমাকে বিরক্ত করো না। আচ্ছা ঠিক আছে। নিধির ঝাড়ি খেয়ে নীরব নিশ্চুপ হয়ে যায়। নিধি আজকাল নীরবের সাথে কারণে অকারণে অনেক বেশি চিৎকার চেঁচামেচি করে। সেই সাথে নিধির আচার আচরণেও বেশ পরিবর্তন হয়েছে। নিধির এমন পরিবর্তন নীরবের মোটেও পছন্দ হয় না। নীরব চায় নিধি সব সময় নিজের স্বামীর অনুগত থাকুক, একটু ভালোবাসা দিক, একটু ভালো ব্যবহার করুক, কিন্তু সেটা হয় না। নীরবের থাকায় নিধির এমনভাবে কথা বলে যে নীরবের মনে হয় নিধি তার স্ত্রী নয়, বরং অন্য কেউ। নীরব মুখটা ভারী করে কিছু সময় অপেক্ষা করার পর নিধিকে উদ্দেশ্য করে আবারও বলে উঠল, নিধি, তুমি আমার সাথে এমন করে কথা বলো কেন? জানো তোমার এমন করে বলা কথাগুলো আমাকে আঘাত করে। তো আমি কি করব? স্বামী থাকা সত্ত্বেও আমাকে ভিডিও দেখে দিন কাটাতে হয়, সেটার মানে কি তুমি বোঝো নীরব? আসছে বকবক করতে। আমি তোমার সাথে বকবক করছি? তো কি করছো? আমার মাথা খাওয়া ছাড়া আর কি বা করতে পারো তুমি? ঠিক বলছো। সরি, আর কখনো তোমাকে বিরক্ত করব না আমি। নীরব নিধির সাথে আর একটাও কথা বলল না। নিধি রীতিমতো নীরবকে অপমানের উপর অপমান করে যাচ্ছে। নীরব আর নিধির বিয়ে হয়েছে আজ 1 বৎসর হলো। তাদের এখনও কোনো সন্তান হয়নি। শারীরিকভাবে নীরব নিজের স্ত্রী নিধিকে কখনো প্রশান্তি দিতে পারে না। আর হয়তো এই কারণেই তাদের দুজনের সম্পর্কের মাঝে ফাটল ধরেছে। নীরব একদিন অফিস থেকে বাড়িতে ফিরে রাতে খাবার শেষ করে বিছানায় শুতে চলে যায়। নীরব বিছানায় শুয়ে তো পড়ল, তবে সেই দিন নীরবের মাথায় অন্য কিছুই চলছিল। নীরব নিজের স্ত্রীকে আদর করার বাহানা খুঁজতে লাগলো। বেশ কিছু সময় অপেক্ষা করার পর নীরবের সামনে সেই সুযোগটাও চলে আসলো। নিধি বিছানায় আসতেই নীরব নিধির হাত ধরে একটা হ্যাঁচকা টান দিয়ে নিধিকে নিজের বুকের উপর নিয়ে আসলো আর ছলে বলে নিধিকে আদর করার চেষ্টা করলো। নীরব নিধির কাঁধের উপর নিজের ঠোঁট জোড়া রেখে নিধিকে উদ্দেশ্য করে বলল, উফ জান, তোমার শরীর থেকে একটা অদ্ভুত মিষ্টি গন্ধ আসছে। ইচ্ছে করছে হারিয়ে যেতে একদম। আচ্ছা সত্যি করে বলো তো, তুমি আমাকে ভালোবাসো নাকি আমার শরীরকে? নিধির মুখ থেকে এমন কথা শোনার জন্য মোটেও প্রস্তুত ছিল না নীরব। নীরব নিধির কথাটা শুনে বোকা বনে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে বলল, আমি তোমাকে ভালোবাসি। এখানে শরীর আসলো কোথা থেকে? কোথা থেকে এসেছে সেটা কি এখনো বুঝতে পারছো না তুমি? সব সময় দেখেছি আমার সাথে একটু ভালো করে কথা বলার সময়ও তোমার হয় না। সব সময় এসেই আদর করার নাম করে আমাকে ভোগ। থামো নিধি, কিসব কথা বলছো তুমি? তুমি আমার স্ত্রী। আমাদের মাঝে যেমন মনের ভালোবাসা থাকবে, ঠিক তেমনি শরীরেরও থাকবে। এটা তো স্বাভাবিক ব্যাপার। সব কিছু তোমার কাছে স্বাভাবিক হতে পারে, কিন্তু আমার কাছে নয়। আমি বিশ্বাস করি ভালোবাসার মাঝে মনের টান থাকতে হয়, অন্য কিছু নয়। বুঝতে পেরেছি আমি। আজ হয়তো তোমার মুড অনেক বেশি খারাপ। যাক, আজ অফ থাকো কেমন? সব পুরুষ এক ধরনের, শুধুমাত্র চাহিদা খোঁজে, আর কিচ্ছু না। নিধির বলা এমন কথাটা নীরবের গায়ে বিঁধে গেল। নীরব খানিক অবাক হয়ে গিয়ে নিধির দিকে তাকালো। নিজের ভালোবাসার প্রিয়তমা যখন এমন করে কথা বলে, তখন সেটা বিপরীতে কিছু বলার আর ভাষা থাকে না। নীরব নিধির বাহুর উপর থেকে নিজের হাত সরিয়ে নিল। চোখ থেকে কয়েক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল নীরবের। নিজেকে সামলে নিয়ে নীরব একটা দীর্ঘশ্বাস ফেলল। অতঃপর সব কিছু নিজে থেকেই গুটিয়ে নেয়ার সিদ্ধান্ত নিল। যেই স্ত্রী তাকে এমন করে অপমান করে কথা বলতে পারে, তার সাথে কখনো শারীরিক মিলন তো দূর, এক ছাদের নিচে বসবাস করাটাই অনেক কঠিন।
তারপর থেকে নীরব আর নিধির নিজেদের প্রয়োজনের সম্পর্ক ফাটল ধরল। আর নিধি পরপর সেটা নিয়ে নীরবকে কথা শোনাতে লাগলো। নীরব নিধির সাথে আর একটাও কথা বলল না, নিজের মতো করে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলো সে। সকালবেলা নীরব ঘুম থেকে উঠে নিজের স্ত্রী নিধিকে নিজের পাশে দেখতে পেল না। নীরব নিধিকে দুবার ডাকার পর নিধি এসে নীরবকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলে উঠল, কি হয়েছে কি? এমন করে সকাল সকাল সারের মতো ডাকছো কেন? একটা জরুরি কথা বলার ছিল, তাই ডাকছি। কি জরুরি কথা বলো দেখি। আসলে আজ বিকেলে আমি অফিসের কাজে দেশের বাইরে যাব। 7 দিন পর আবার দেশে ব্যাক করব। হোয়াট? এত দিনের জন্য কেন যাবে তুমি? অফিসে কল করে বলো তুমি যেতে পারবে না। কেন? বাড়িতে থেকেই বা আমি কি করব? তাছাড়া কাজের মাঝে থাকলে তুমিও মানসিক শান্তিতে থাকতে পারবে। পারবো না থাকতে। আমার রোজ তোমার সাথে ঝগড়া করতে ভালো লাগে, আর আমি সেটাই করতে চাই। অত শান্তির প্রয়োজন নেই আমার। তোমার না থাকতে পারে, কিন্তু আমার আছে। আমি দেশের বাইরে যাচ্ছি, তোমার জন্য কিছু গিফট নিয়ে ফিরবো। আমার জামা কাপড় একটু প্যাক করে রেখো প্লিজ। নীরব কথাটা বলতে বলতে বিছানা ছেড়ে উঠে ফ্রেশ হতে চলে যায়। নিধি নীরবের চলে যাওয়ার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। মুখ থেকে আচমকা কথা বের হওয়ার যেন বন্ধ হয়ে গেছে নিধির। নীরব দেশের বাইরে যাবে, কার সাথে যাবে? নিধির জায়গায় অন্য কাউকে দিয়ে ফেলবে না তো? নিধি নিজেও জানে যে নিধি নীরবকে কতটা আঘাত দিনের পর দিন দিয়ে এসেছে। সেসবের কারণে নীরব নিধির থেকে দূরে হারিয়ে যাবে না তো? মনের মাঝে হাজারটা প্রশ্ন ঘুরপাক খেতে লাগলো নিধির। নীরবের প্রতি হৃদয়ের গভীর ভালোবাসার বহিঃপ্রকাশ, নিধির চোখে মুখে থাকা চিন্তার ছাপ। নিধি মুখটা গোমরা হয়ে আছে। ইচ্ছে করছে এখনই নীরবকে বলতে যে তার সাথে নিধিও যাবে, কিন্তু সেটা বলার সুযোগ যে আর নেই। আর কত নিধি চেষ্টা করবে নীরবকে রাগিয়ে দিয়ে নিজের কাছে আগের মতো নীরবকে ফিরিয়ে আনতে। নিধি একটা দীর্ঘশ্বাস ফেলে নীরবের জন্য খাবার রেডি করতে চলে যায়। নীরব ফ্রেশ হয়ে খাবার টেবিলে বসতেই নিধি হুঙ্কার ছেড়ে নীরবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আমি একা বাড়িতে থাকতে পারবো না। কারোর যদি একান্তই যেতে হয় তবে সে যেন আমাকে তার সাথে করে নিয়ে যায়। নিধির মুখ থেকে এমন কথা শোনার পর নীরব নিজের ঠোঁটের মাঝে থেকে দুধের গ্লাসটা নামিয়ে রেখে দিয়ে মুচকি হাসলো আর নিধিকে উদ্দেশ্য করে বলল, দেশের বাইরে যে কারণে যাচ্ছি সেই কারণটাকে আমি সাথে করে নিয়ে যেতে কখনো পারবো না। জানতাম তো এটাই বলবে। আমাকে তো আর সহ্য করা দায় হয়ে পড়েছে। আমি অত শুধু বুঝি না, আমি যাব মানে যাব। সেটা পরে দেখা যাবে। নীরব চুপ হয়ে যেতেই নিধি রান্নাঘর থেকে দৌড়ে নীরবের কাছে ছুটে এলো। নিধি নীরবের কাছে ছুটে এসে নীরবকে উদ্দেশ্য করে খানিক মলিন কণ্ঠে বলল, আচ্ছা সরি নীরব, আমাকে প্লিজ একা রেখে যেও না। আমি তোমাকে একা ছাড়তে পারবো না। কেন পারবে না? আমি কি কোনো ছোট বাচ্চা নাকি যে আমার সাথে একজন থাকতে হবে? তাছাড়া এটা অফিসিয়াল ট্রিপ, এখানে বাহিরের মানুষ অ্যালাউড না। আমি জানি তুমি কেন আমার সাথে এমন করছো। নীরব বিশ্বাস করো, ওই দিন আমি রাগের মাথায় কথাটা বলেছি, মন থেকে কোনো কথাই বলিনি। সরি, কোনোদিন কি বলেছ সেসব আমি ভুলে গেছি। আমার বিন্দুমাত্র ইন্টারেস্ট নেই সেই টপিকে কথা বলার। সো আমি আসছি এখন। নীরব প্লিজ এমন করে আমাকে আর কষ্ট দিও না। আমি জানি এখন আমার কিছু হয়ে গেলে তোমার কিছুই যায় আসবে না। আমার প্রতি তোমার সেই ভালোবাসা এখন আর নেই। নিধির কথাটা শেষ করতেই যেন নীরবের সারা শরীর জ্বালা করে উঠল। এই নিধি বলছে ছিল মনের ভালোবাসা আসল, আর আজ নীরব যখন নিধির মন ছাড়া আর অন্য কিছুর উপর আগ্রহ দেখাচ্ছে না, ঠিক তখন নিধির মনে পড়ল যে মন নয়, দেহের ভালোবাসারও প্রয়োজন আছে। নীরব রেগে বোম হয়ে গিয়ে নিধিকে উদ্দেশ্য করে তাচ্ছিল্যকর হাসির রেখা নিজের ঠোঁটের উপর এঁকে নিয়ে বলতে লাগলো, সরি, কি বললে তুমি? আগের মতো ভালোবাসা নেই আমাদের মাঝে। নেই তো। আগে আমাকে যেমন করে ভালোবাসতে এখন আর তেমন করে ভালোবাসো না। আমাকে এখন তুমি নিজের
পর ভাবো। আমি যে একটা মানুষ, তোমার স্ত্রী, সেটা এখন জানো তুমি ভুলতে বসেছো। আমি দেহকে নয়, তোমার মনকেই ভালোবাসি। আজ তুমি ভয় করছো আমি অন্য কারোর প্রতি আসক্ত হয়ে পড়ি কিনা সেটার জন্য। আসলে আমি তেমন না। নির্ভয় থাকো, নিজের মতো। নীরব, আমার একটা অপরাধের আর কি সাজা দেবে আমায়? তোমার এই সাজা আমি আর মেনে নিতে পারছি না। একটু বোঝার চেষ্টা করো। তোমার সময় শেষ, আমাকে এখন আমার মতো থাকতে দাও প্লিজ। নীরব নিজের গাড়ি নিয়ে বাড়ি থেকে অফিসের জন্য বেরিয়ে গেল। নীরব বাড়ি থেকে চলে যেতেই নিধি প্রচণ্ড কান্না করতে লাগলো। নিজের স্বামীর মনে এমন আঘাত কখনো নিধি দিতে চায়নি, তবুও সে দিয়ে ফেলেছে। নিধির করা আঘাতে নীরব এতটাই কষ্ট পেয়েছে যে নিধি আর কখনো নীরবের কাছে পাবে না। সারা জীবনের জন্য যেন নিধি নিজের স্বামীকে হারিয়ে ফেলল। এই কারণেই কথায় আছে, মুখ থেকে বেরিয়ে যাওয়া প্রতিটা কথা খুব হিসেব করে বলতে হয়, কারণ মুখ থেকে বেরিয়ে যাওয়া কথা আর কখনো ফেরত নেওয়া যায় না। নীরব নিজের অফিসে গিয়ে মনমরা হয়ে বসে আছে। নিধি তার থেকে দূরে চলে যাচ্ছে না, বরং নীরব নিজেই নিধির থেকে দূরে চলে আসছে। এখন আর আগের মতো নিধির কথায় নীরব কষ্ট পায় না। নিধির কোনো কিছুই নীরবের মনের মাঝে ভয়ের সৃষ্টি করে না। নীরব এখন যেন নিজের মধ্যে থাকতে বেশি কমফোর্ট ফিল করে। নীরব এসব নিয়ে চিন্তা করতে করতে ভীষণ রকম ডিপ্রেশনে চলে যায়। না, এমন করে সব কিছু চলতে পারে না। নীরব বিকেলের দিকে বাড়ি ফিরে আসতেই দেখতে পেল নিধি নীরবের সব জামা প্যাক করে নিয়েছে, সেই সাথে নিজেরগুলো। নীরব দুটো সুটকেস দেখে নিধিকে উদ্দেশ্য করে শান্ত গলায় প্রশ্ন করল, এখানে দুটো সুটকেস কেন? আমার জামা কাপড় একটাতে দিলেই হবে। তোমারগুলো একটাতেই আছে, অন্যটাতে আমার জিনিস। তোমার মানে তুমি কোথাও যাচ্ছ? কোথায় আবার? আমার স্বামীর সাথে। সরি, আমি তোমাকে আগেই বলেছি আমার সাথে তুমি যেতে পারবে না। আমি একা যাব। আমার কথা কি কানে যায় না তোমার? আমি পারবো না তোমাকে ছাড়া থাকতে। আমার কথা তোমার কানে যায় তো? আজ হয় তুমি আমাকে ক্ষমা করবে, নয়তো আমি নিজের জীবন দিয়ে দিব। নিধি, পাগল হয়ে গেছো তুমি? কিসব কথা বলছো? আমি পাগল হয়ে গেছি। নিজের প্রিয়জনের এমন দূরে থাকা আমি মেনে নিতে পারবো না। এর থেকে মরে যাওয়া ভালো। নিধি নিজের কথাটা শেষ করতেই একটা ছুরি নিজের হাতে নিয়ে হাতের শিরার উপর ছুরি ধরল। নীরব এসব কিছুই চুপ হয়ে দেখছে। কি বলবে বা কি করবে কিছুই নীরব বুঝতে পারছে না। নীরব নিজেও নিধিকে নিজের সাথে এমন করে নিয়ে যাওয়ার জন্য টিকিট নিয়ে এসেছে, কিন্তু নিধির থেকে এসব কিছু আড়াল করা ছিল। তবে এখন যা শুরু হয়েছে তাতে করে নীরব যদি আর 1 মিনিটও নিশ্চুপ থাকে তবে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। নীরব দৌড়ে গিয়ে নিধির হাত থেকে ছুরিটা কেড়ে নিল। নীরব নিধির হাত থেকে ছুরিটা কেড়ে নিতেই নিধি ছোট বাচ্চাদের মতো করে কান্না করতে লাগলো। ভালোবাসার বিচ্ছেদ খুব ভয়ানক হয়। নিধিকে কান্না করতে দেখে নীরবও কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, এই পাগলি, আমি আছি তো তোমার পাশে। এত কান্না করতে হবে না, আমি ক্ষমা করে দিয়েছি তোমায়। সত্যি আমাকে ক্ষমা করে দিয়েছো তুমি? আমাকে আমার ভুলের জন্য মাফ করেছো তুমি? আরে পাগলি, সত্যি মাফ করেছি। আর কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবে না তুমি। সেই সাথে না, আমি তোমাকে ছেড়ে যাব। নীরব নিধিকে জড়িয়ে নিল নিজের বুকে। ভালোবাসা সত্যি সুন্দর। একটু ভুল বোঝাবুঝি প্রতিটা সম্পর্কে থাকে, তার মানে এই নয় যে সেখানে তৃতীয় কেউ চলে আসবে। ভালোবাসা সবসময় দুজনকে আগলে রাখে। ভালোবাসার উপর বিশ্বাস রাখতে হয়। নীরব আর নিধির জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে।